থার্ড ইয়ার স্টুডেন্ট কেমন আছো সবাই? তোমাদেরকে আমি আমার অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। ঈদের পরে আজকে তোমাদের সাথে আমার প্রথম ক্লাস। ঈদের শুভেচ্ছা তোমাদেরকে, ঈদ মোবারক। আমি সুস্মিতা তালুকদার প্রীতি, প্রভাষক, ইতিহাস বিভাগ, ঢাকা কলেজ। আমি তোমাদের ফার ইস্ট অ্যান্ড সাউথ ইস্ট এশিয়া ইন মডার্ন টাইমস এই কোর্সের জাপান অংশটা পড়াচ্ছি। গত ক্লাসে আমি তোমাদের মেইজি রিস্টোরেশন, মেইজি পুনঃপ্রতিষ্ঠা করিয়েছিলাম। আজ আমি দুটো টপিক নিয়ে আলোচনা করব। একটা হচ্ছে এই যে মেইজি রিস্টোরেশন হলো, এর প্রকৃতিটা কীরকম ছিল, এটা একটা। আর মেইজি যে কনস্টিটিউশন আমরা পড়ব, এই মেইজি কনস্টিটিউশনের প্রতিষ্ঠা হওয়ার পূর্বে জাপানে এই কনস্টিটিউশন পাওয়ার জন্য একটা আন্দোলন হয়েছিল। তো এই আন্দোলনটা নিয়ে আমি তোমাদের সাথে আলোচনা করব। প্রথমেই যেটা আমি আলোচনা করব সেটা হচ্ছে মেইজি পুনঃপ্রতিষ্ঠার প্রকৃতি। মানে এই যে মেইজি পুনঃপ্রতিষ্ঠিত হলো, এটা কীরকম ছিল। আমরা বললাম যে মেইজি পুনঃপ্রতিষ্ঠিত হলো মানে রাজাকে পুনরায় ক্ষমতায় প্রতিষ্ঠিত করা হলো, শগুনতন্ত্রের অবসান হলো। শগুনরা যে জাপানের মূল ক্ষমতা দখল করেছিল, রাজাকে নামে মাত্র শাসক করে রেখেছিল, সেটার অবসান ঘটিয়ে মেইজি পুনঃপ্রতিষ্ঠার মাধ্যমে রাজার ক্ষমতা পুনঃপ্রতিষ্ঠিত হয় আমরা বলছি। তো সত্যিই কি রাজার ক্ষমতাটা পুনরায় প্রতিষ্ঠিত হয়েছিল, এই বিষয়টাই আমরা দেখব। অনেক ঐতিহাসিক এই বিষয়টা মানতে নারাজ। ওনারা বলছেন যে এই মেইজি পুনঃপ্রতিষ্ঠার মাধ্যমে আসলে রাজার ক্ষমতা পুনরায় প্রতিষ্ঠিত হয়নি। এটা ছিল, ওনারা বলছেন যে এটা ছিল নতুন মোড়কে পুরনো বই। মানে বই পুরনোটাই ছিল, জাস্ট কাভারটা চেঞ্জ করা হয়েছে। যে ক্ষমতা রাজার আগেও ছিল না, এখনও নেই, শুধুমাত্র ক্ষমতার হাত বদল হয়েছে। আবার কেউ কেউ বলছেন যে না, এটা হয়নি, সত্যিকার অর্থেই রাজা ক্ষমতায় প্রতিষ্ঠিত হয়েছে। যাই হোক, এখন আমরা কয়েকজন ঐতিহাসিকের মতামত দেখি। প্রথমেই যার কথা বলতে চাই, ঐতিহাসিক এইচ নরম্যান। উনি বলছেন যে এই যে মেইজি পুনঃপ্রতিষ্ঠিত হলো, মেইজি পুনঃপ্রতিষ্ঠার পর জাপান সম্রাট নামমাত্র শাসক থেকে প্রকৃত শাসকে পরিণত হয়েছিলেন, এবং সেই অর্থে এটা ছিল সত্যিকার অর্থেই, প্রকৃত অর্থেই এটা ছিল পুনঃপ্রতিষ্ঠা। তিনি আরও বলেন যে এই মেইজি রিস্টোরেশনের মাধ্যমে জাপানে যে একটা দ্বৈত শাসন চলছিল সেটার অবসান হয়। দ্বৈত শাসনটা কি? যে কাগজে কলমে ক্ষমতা হচ্ছে রাজার হাতে, কিন্তু মূল ক্ষমতাটা ছিল শগুনদের হাতে। ঐতিহাসিক ইএইচ নরম্যান বলেন যে এই দ্বৈত শাসন ব্যবস্থাটার অবসান হয় এবং রাজা তার হৃত ক্ষমতাটা ফিরে পান। আর একজন ঐতিহাসিক জর্জ স্যানসন, উনিও এই নরম্যানের এই মতটা মেনে নেন। উনি বলছেন যে হ্যাঁ, রাজা তার পুরো ক্ষমতাটা পুনরায় ফিরে পেয়েছে। তবে তিনি আরেকটা কথা বলেন যে এই যে রাজা তার ক্ষমতাটা ফিরে পেল, এই যে মেইজি রিস্টোরেশন হলো, এটা কিন্তু কোনোভাবে রিভলিউশন নয়, বিপ্লব নয়। এটাকে উনি বিপ্লব বলতে মেনে নিতে নারাজ। মূলত আমরাও জানি এটা কিন্তু বিপ্লব না। বিপ্লবের অনেকগুলো ক্রাইটেরিয়া থাকে, তার ভিতর অন্যতম হচ্ছে বিপ্লবের মাধ্যমে একটা র্যাডিক্যাল চেঞ্জ আসবে, আমূল পরিবর্তন আসবে, নতুন কিছু আসবে। তো আমরা কিন্তু এই মেইজি রিস্টোরেশনে দেখি কোনো র্যাডিক্যাল চেঞ্জ আসেনি। রাজা আগে ক্ষমতায় ছিল, সেই ক্ষমতাটাকে পুনরায় ফিরিয়ে আনা হয়েছে, এই জন্য এটা রিস্টোরেশন। আর একজন ঐতিহাসিক ভিনা, উনি সম্পূর্ণ ভিন্ন মত দেন। উনি রাজতন্ত্রের যে পুনঃপ্রতিষ্ঠা, রাজার যে পুনরায় ক্ষমতায় ফিরে আসা, এই বিষয়টি উনি মেনে নিতে নারাজ। উনি বলছেন যে এই মেইজি রিস্টোরেশনের মাধ্যমে রাজা কোনো ক্ষমতা ফিরে পায়নি, বরং কি হয়েছে, মূল যে ক্ষমতা সেটার হাত বদল হয়েছে। আগে ছিল শগুনদের হাতে, এখন হচ্ছে 4টা গোষ্ঠী, সাতসুমা, চোশু, হিজেন এবং
তোষা, এই 4টা গোষ্ঠীর হাতে ক্ষমতা গিয়েছে। এবং আরেকজন ঐতিহাসিক রিচার্ড স্টোরি, উনিও এই ঐতিহাসিক ভিনাকের মতটাকে সমর্থন করেছেন। উনিও বলছেন যে মেইজি রিস্টোরেশনের মাধ্যমে জাপানের রাজা ক্ষমতায় প্রতিষ্ঠিত হয়নি, ক্ষমতায় শোগুনদের পরিবর্তে 4টা পশ্চিমা গোষ্ঠী এসেছে, মানে ক্ষমতার রদবদল হয়েছে আর কি, উনি এটা বলতে চাচ্ছেন। আবার কিছু কিছু ঐতিহাসিক আছেন, ওনারা যেটা বলছেন সেটা হচ্ছে যে এই যে আমরা মেইজি রিস্টোরেশনের সময় দেখলাম যে এই যে সাতসোমা, চুশু, হিজেন, তোষা এসব গোষ্ঠীর একটা আন্দোলন, কৃষক বিদ্রোহ হচ্ছে, তারপর সামুরাইরা শোগুনদের উপর খেপে যাচ্ছে, ডাইমোরা শোগুনদের উপর বিরক্ত হচ্ছে। তো এই যে প্রক্রিয়া, কিছু ঐতিহাসিক বলছেন যে এই প্রক্রিয়াটা, এই যে মেইজি রিস্টোরেশন, এটা আসলে হবারই ছিল, এটা প্রকৃতিরই নিয়ম। এরকম একজন ঐতিহাসিক হচ্ছেন মরিয়াস জ্যানসেন। উনি বলছেন যে 1853 সালে যে পেরির মিশন, যার মাধ্যমে আর কি জাপান উন্মুক্ত হলো বহির্বিশ্বের কাছে, তো উনি বলছেন 1853 সালে পেরির অভিযান থেকে শুরু করে সাতসোমার বিদ্রোহ এই পর্যন্ত জাপানে যা কিছু ঘটেছে তা একদিকে যেমন ছিল সামন্ততান্ত্রিক ব্যবস্থার বিরুদ্ধে জিহাদ, অন্যদিকে তেমনই ছিল পাশ্চাত্য সাম্রাজ্যবাদী যে শক্তি, তাদের আক্রমণের আশঙ্কার বিরুদ্ধে জাপানের অভ্যন্তরীণ একটা প্রতিক্রিয়া। মূলত উনি বলতে চাচ্ছেন যে মূলত মেইজি রিস্টোরেশনটা ছিল এই দ্বিমুখী যে ক্রিয়াকলাপ তার একটা অনিবার্য পরিণতি। মার্ক্সবাদী যে সকল ঐতিহাসিক, ওনারাও এই মতটাকে সমর্থন করেন। ওনারাও বলছে যে মেইজি রিস্টোরেশন ছিল একটা অবশ্যম্ভাবী পরিণতি। জন হ্যালিডে, যিনি মার্ক্সবাদী ঐতিহাসিক নামে পরিচিত, উনিও এই মতটা সমর্থন করেছেন। উনি বলছেন যে মেইজি রিস্টোরেশন ছিল একটা অনিবার্য পরিণতি। এরপর আমরা আসি যে এই মেইজি রিস্টোরেশনের জন্য যে আন্দোলন, এই আন্দোলনের নেতৃত্বে কারা ছিল, মানে আন্দোলনটা কারা করেছে, এটা নিয়েও ঐতিহাসিকদের মধ্যে মতভেদ আছে। কেউ কেউ বলছে এটা ছিল সমাজের উচ্চ শ্রেণীর আন্দোলন, আবার কেউ কেউ বলছে এটা ছিল সমাজের নিম্ন শ্রেণী, তবে বেশ নিম্ন সামুরাই শ্রেণী, এদের আন্দোলন। তো আমরা আসলে দেখতে পাই যে এটা আসলে নির্দিষ্ট একটা শ্রেণীর আন্দোলন কিন্তু ছিল না। সমাজের প্রায় প্রত্যেকটা শ্রেণী শোগুনদের উপরে বিরক্ত ছিল। আমরা দেখেছি যে ডাইমোরা তাদের জমি থেকে আয় কমে যাচ্ছে, এটা নিয়ে তাদের এই দোষারোপটা তারা শোগুনদেরকে করছে। আবার কৃষকদের অবস্থা দিন দিন শোচনীয় হচ্ছে, ডাইমোরা অত্যাচার করছে, শোগুনরা ডাইমোদেরকে নিয়ন্ত্রণ করছে না, এটা নিয়ে কৃষকদের মধ্যে একটা অসন্তোষ হয়েছিল। আবার সামুরাই যারা ছিল তারা দীর্ঘকাল কোনো যুদ্ধ কিছু নেই, বিরক্ত হয়ে যাচ্ছে, কাজ নেই তাদের, এদিকে সমাজে তাদের একটা ভালো পজিশন ছিল, সেই পজিশনটা অর্থাভাবে তারা ধরে রাখতে পারছে না। তো এরকম প্রত্যেকটা শ্রেণী শোগুনদের উপর বিরক্ত ছিল, এবং এই সকল আন্দোলনের আলটিমেট রেজাল্টই হচ্ছে মূলত মেইজি রিস্টোরেশন বা মেইজি পুনঃপ্রতিষ্ঠা। সকল মানে তর্ক বিতর্কের অবসান হোক বা না হোক, আমরা এটা বলতে পারি যে মেইজি রিস্টোরেশনের মাধ্যমে একটা মানে জাপানের সম্রাটের একটা মুক্তি হয়েছিল, এটা আমরা বলতেই পারি। কারণ শোগুনরা যেভাবে জাপান সম্রাটকে চারদিক দিয়ে ঘিরে রেখেছিল, তাকে ইভেন একটা পর্যায়ে আমরা দেখেছি যে তাকে প্রাসাদের বাইরেও আসতে দিচ্ছে না। প্রাসাদের যে কী বলবো প্রহরী, সেটাও শোগুনদের দ্বারা নিয়োগ হতো। সম্রাট কী করছে না করছে প্রত্যেকটা খবর শোগুনদের কাছে চলে যেত। তো সেই অবস্থার কিন্তু পরিবর্তন হয়েছিল এই মেইজি রিস্টোরেশনের মাধ্যমে। পজিটিভ দিক অবশ্যই ছিল। প্রত্যেকটা বিষয় নিয়ে তর্ক বিতর্ক থাকে, সেটা থাকবেই, তারপরেও জিস্ট একটা কিছু ওইখান থেকে পজিটিভ একটা কিছু আমাদেরকে দেখতে হবে। এরপর আমি দ্বিতীয় টপিকে চলে যেতে চাই, সেটা হচ্ছে মেইজি কনস্টিটিউশন পূর্ববর্তী যে একটা আন্দোলন হয়েছিল জাপানে। মেইজি পুনঃপ্রতিষ্ঠার পর
সবচেয়ে পজিটিভ যে দিকটা আমার মনে হয় সেটা হচ্ছে মেইজি নেতৃবৃন্দ যারা ছিল তারাই কিন্তু চেয়েছিল জাপানে একটা সংসদীয় ধাঁচের সংবিধান গড়ে তুলতে। এটা মোটামুটি একটু রেয়ার। সংসদীয় ধারাটা কিন্তু সবাই চায় না, সবাই চায় যেন একীভূত, বিশেষ করে ওই যুগে, যে যুগের কথা আমি আলোচনা করছি সেই 19 শতকে, সেই যুগে কিন্তু রাজার ক্ষমতাটাকে কুক্ষিগত করে রাখার জন্য একটা একনায়কতান্ত্রিক ব্যবস্থা সবাই চাইতো। কিন্তু মেইজি রিস্টোরেশনে আমরা এই জিনিস, মেইজি যুগে আর কি, এই জিনিসটার আমরা ব্যত্যয় দেখতে পাই যে মেইজি শাসকরাই শগুন শাসনের অবসান হওয়ার পর সংসদীয় ধাঁচে একটা সংবিধান গড়ে তোলার প্রয়োজনীয়তা অনুভব করে। এবং আমরা দেখি 1868 সালে জাপানে যে চার্টার ওথ গৃহীত হয়, এটাকেও অনেক ঐতিহাসিক বলছেন যে এটা ছিল সংসদীয় সংবিধান গড়ে তোলার একটা প্রাথমিক প্রক্রিয়া। মানে প্রগতিশীল সংবিধান রচনার প্রথম ধাপ ছিল এই চার্টার ওথ। চার্টার ওথের দু একটা ধারা যদি আলোচনা করি তাহলে তোমাদের কাছে এই বিষয়টা ক্লিয়ার হবে। এর যে প্রথম অনুচ্ছেদ চার্টার ওথের, এটাতে বলা হয় যে দেশের বিস্তৃত অঞ্চল থেকে জনপ্রতিনিধি আহ্বান করা হবে এবং এই জনপ্রতিনিধিদের নিয়ে একটা ব্যবস্থাপক কমিটি গড়ে তোলা হবে। এই ব্যবস্থাপক কমিটির যে সভা হবে, এই সভায় একটা নিরপেক্ষ আলোচনা হবে এবং এই নিরপেক্ষ আলোচনার মাধ্যমেই প্রশাসনিক সকল সিদ্ধান্ত গ্রহণ করা হবে। তাহলে এখানে কিন্তু আমরা দেখলাম যে কি বলছে, যে সকল অঞ্চল থেকে, দেশের সকল অঞ্চল থেকে তারা প্রতিনিধি আহ্বান করবে এবং সবচেয়ে যে জিনিসটা ইম্পর্টেন্ট, যে নিরপেক্ষ, নিউট্রাল একটা বিষয় এই চার্টার ওথে চলে এসেছে, যে নিরপেক্ষ আলোচনার মাধ্যমে প্রশাসনিক সিদ্ধান্ত গ্রহণ করা হবে। এটা কিন্তু চার্টার ওথের অন্যতম পজিটিভ একটা দিক ছিল। এরপর এখানে আরও বলা হয় যে প্রশাসনিক সকল ব্যাপারে শাসক এবং শাসিত উভয় শ্রেণীর পারস্পরিক সহযোগিতা মীমাংসিত হবে। প্রশাসনিক সকল বিষয়, শাসক এবং শাসিত এই দুই শ্রেণীরই পারস্পরিক সহযোগিতা মীমাংসিত হবে। তাহলে চার্টার ওথকে আমরা অনেক ক্ষেত্রেই কিন্তু একটা উদার নৈতিক ওথ বলতে পারি, তাই না? যাই হোক, এই চার্টার ওথকেও কিন্তু জাপানের সকল শ্রেণীর মানুষ পজিটিভলি গ্রহণ করে, বিশেষ করে যারা কনজারভেটিভ ছিল, রক্ষণশীল। এই রক্ষণশীল শ্রেণী জনগণের হাতে ক্ষমতা দেওয়ার যে একটা প্রক্রিয়া, এই যে বলা হলো জনপ্রতিনিধি আসবে, শাসক শাসিতের আলোচনার মাধ্যমে, পারস্পরিক সহযোগিতার মাধ্যমে প্রশাসনিক বিষয় মীমাংসিত হবে, এই বিষয়গুলো মানে জনগণের যে একটা পার্টিসিপেশন, রক্ষণশীল শ্রেণীটা এই পার্টিসিপেশন কিন্তু মেনে নিতে পারেনি। তারা চাচ্ছে যে না, জনগণের কোনো অংশগ্রহণ থাকবে না, ডিসিশন হবে টপ লেভেল থেকে, উপরের লেভেল থেকে ডিসিশনটা হবে। তবে এই সময় আমরা দেখি যে এই যে মেইজি রিস্টোরেশনের পর, মেইজি রিস্টোরেশনের ঠিক পর বলবো না, মেইজি রিস্টোরেশনের আগে থেকেই, বিশেষ করে যখন থেকে জাপান বিদেশিদের জন্য উন্মুক্ত হলো, তারপর থেকে জাপানের রাজনীতিতে, চিন্তা চেতনার ক্ষেত্রে একটা পরিবর্তন আসতে শুরু করে। পরিবর্তনটা কীরকম, যে এই জাপান ওপেন হওয়ার পর প্রচুর জাপানি বিদেশে চলে যায়, সেটা ব্যবসার জন্যই হোক, লেখাপড়ার জন্যই হোক, বা অন্য যে কোনো কারণেই হোক। বিশেষ করে ইউরোপিয়ান কান্ট্রি, আমেরিকাতে যখন যাচ্ছে তখন তাদের চোখ খুলে যাচ্ছে। তারা দেখছে যে এই ইউরোপিয়ান কান্ট্রিগুলো তাদের থেকে কতটা এগিয়ে, সভ্যতার দিক দিয়ে হোক, চিন্তা চেতনার দিক দিয়ে হোক, অনেকটা এগিয়ে, এবং এইগুলোকে তারা পজিটিভলি নিয়েছিল। এই যে, এবং জাপানেও কিন্তু ধীরে ধীরে পাশ্চাত্য শিক্ষা আসতে শুরু করে। এই পাশ্চাত্য শিক্ষার প্রভাব জাপানিদেরকে একটা জনমত ভিত্তিক এবং সর্বজন গ্রাহ্য সংবিধান রচনায় উদ্বুদ্ধ করেছিল। একটা পর্যায়ে আমরা দেখতে পারি যে জাপানে সংবিধান রচনার জন্য আন্দোলনও শুরু হয়। তো এই আন্দোলনটাকে আমরা দুটো পর্যায়ে দেখব।
প্রথম যে পর্যায় সেটা হচ্ছে 1873 সাল থেকে 1881 সাল পর্যন্ত, এবং দ্বিতীয় পর্যায় হচ্ছে 1882 থেকে 1889 সালে প্রথম মেইজি সংবিধান হয়, এই 89 সাল পর্যন্ত একটা আন্দোলনের ধারা আমরা দেখতে পাই। তো প্রথমেই আমি আলোচনা করি যে প্রথম পর্যায়টা নিয়ে। এই আন্দোলনের প্রথম পর্যায়ে যার নামটা প্রথমেই চলে আসে সেটা হচ্ছে কিডো। উনি ছিলেন জাপানের অন্যতম একজন উদার মনোভাব সম্পন্ন নেতা। আবার বলছি, উদার মনোভাব সম্পন্ন নেতা। এই কিডো দীর্ঘদিন ইউরোপে ছিলেন। উনি যখন ইউরোপে ছিলেন, ইউরোপের বিভিন্ন দেশ ভ্রমণ করে উনি এটা বুঝতে পারেন যে ইউরোপের এই দেশগুলো থেকে জাপান অনেকটাই পিছিয়ে আছে। 1873 সালে কিডো দেশে ফিরে আসেন, এবং দেশে ফিরেই উনি সংসদীয় শাসন ব্যবস্থার স্থাপন এবং এই সংসদীয় ধারার একটা সংবিধান রচনার জন্য একটা আন্দোলন শুরু করেন। ওনার কিছু কথা তখন জাপানি জনগণের মাঝে খুব জনপ্রিয় হয়ে ওঠে। উনি প্রথমেই যেটা বলেন যে শাসন ব্যবস্থা দেশের সকল শ্রেণীর জন্য, তা সকল শ্রেণীরই অনুমোদন সাপেক্ষে হতে হবে। কি বললাম কথাটা? যে শাসন ব্যবস্থাটা জাপানের সকল শ্রেণীর জন্য, সেখানে সেই জাপানের উচ্চ শ্রেণী নিম্ন শ্রেণী নেই, সকল শ্রেণীর জন্য যেহেতু প্রযোজ্য, সেহেতু সকল শ্রেণীর মানুষেরই এখানে মতামত থাকতে হবে এবং অনুমোদন থাকতে হবে। হোয়াট টাচেস অল মাস্ট বি অ্যাপ্রুভড বাই অল, এটা ছিল ওনার স্লোগান। যে শাসনটা সকলের জন্য যদি প্রযোজ্য হয় তাহলে সকলের অনুমোদন সেখানে থাকতে হবে। এটা কিন্তু অনেক বড় একটা কথা। আমাকে শাসন, যেটা এই ইয়াতে আমরা ভারতবর্ষের ইতিহাস তো আমি 4th ইয়ারে পড়াচ্ছি, যাই হোক, কি সকল শ্রেণীর অনুমোদন থাকতে হবে। এটা তোমরাও পরবর্তীতে পড়বে যে 4th ইয়ারে উঠে ভারতেও এটা বলছে যে এটা ভারতীয়দের সংবিধান, সকল শ্রেণীর, সুতরাং ভারতীয়দের অংশগ্রহণ থাকতে হবে। ওনারও কথাটা এরকমই ছিল। তো উনি আরও বলেন যে এই যে শাসক শ্রেণী, এই শাসক শ্রেণী শাসন করছে আমাদের জনগণকে, তাহলে জনগণের মতকে উপেক্ষা করে কোনো শাসক কিন্তু চলতে পারে না, এবং এটা নীতিগতভাবে অন্যায়। কোনো শাসক যদি জনগণের মতকে উপেক্ষা করে চলেন, এটা অন্যায়, উনি এটা ঘোষণা করেন। এরপর তিনি আরও বলেন যে প্রশাসনিক ক্ষেত্রে শাসকের কোনো স্বেচ্ছাচারিতা চলতে দেয়া হবে না। ওনার এই যে ঘোষণাগুলো, এগুলো জনগণকে প্রচুর উদ্বুদ্ধ করে, এবং জনগণের মানে এই কথাগুলো যেন জনগণ খুঁজছিল, তাদের এরকম একটা নেতৃত্বই খুঁজছিল যে তাদের মনের কথাগুলো কেউ বলতে পারবে। মূলত এই যে দায়িত্বশীল এবং প্রতিনিধিত্বশীল একটা শাসন ব্যবস্থা, এবং এই শাসন ব্যবস্থাকে গড়ে তোলার জন্য যে একটা সংবিধান, এই সংবিধানের জন্য আন্দোলনটা কিডোই শুরু করেছিলেন, ওনার নেতৃত্বেই শুরু হয়েছিল। তবে আর একজন ব্যক্তির কথা না বললেই নয়, তিনি হচ্ছেন ফুকুজাওয়া ইউকিচি। উনি ছিলেন জাপানের এই মেইজি যুগের অন্যতম শিক্ষাবিদ এবং ন্যাশনাল লিডারও ছিলেন, উনি একজন জাতীয় পর্যায়ের একজন নেতাও ছিলেন। উনি যেটা ঘোষণা করেন সেটা হচ্ছে যে আইনের চোখে প্রত্যেকটা মানুষই সমান, এবং প্রত্যেকটা মানুষেরই স্বাধীন এবং স্বচ্ছন্দ জীবন ধারণের সম্পূর্ণ অধিকার এবং সমান অধিকার রয়েছে। তিনি দুটো বই লিখেন, মানে তার দুটো বই তখন জাপানিদের মাঝে প্রচুর জনপ্রিয় হয়েছিল। বই দুটোর নাম হচ্ছে গোকুমন নো সুসুমে এবং সেইয়ো জিজো। জাপানি নাম তো একটু অন্যরকম। তো এই বই দুটোতে উনি মানুষের যে অধিকার পাওয়ার অধিকার, এটা যে সার্বজনীন, এটা যে কোনো রাজা বা কোনো শাসক তাকে অনুগ্রহ করে দিচ্ছে না, এই বিষয়গুলো উনি তুলে ধরেন।
তো এই যে কিডো এবং ইউকিচির লেখনী এবং নেতৃত্ব জাপানি জনগণের ভেতর একটা আন্দোলনের জোয়ার বয়ে আনে এবং জাপানি জনগণ এটা বুঝতে পারে যে তাদের ন্যায় বিচার এবং সমান অধিকার পর একটা যে বিষয় এটা সাংবিধানিকভাবে স্বীকৃত হওয়া দরকার এবং জনগণের সমান অধিকার প্রত্যেকটা সংবিধান জনগণকে দিতে বাধ্য থাকবে। এই সময় আমরা দেখি যে জাপানে বেশ কিছু পলিটিক্যাল পার্টি গড়ে ওঠে। তার ভিতর অন্যতম হচ্ছে আইকোকু কোটো, যার ইংরেজি ভার্সন হচ্ছে পাবলিক পার্টি অফ প্যাট্রিয়টস। তো এই পার্টিটা গঠিত হয়েছিল জাপানি উদারপন্থী যে সকল নেতা ছিলেন, লিবারেল নেতা, এবং জাপানে ইউরোপ ফেরত যে সকল ছাত্র ছিল এদের নেতৃত্বে গড়ে উঠেছিল। এই পার্টিটা জনগণের ভিতর জনগণের যে মৌলিক অধিকারের বিষয় সেগুলো প্রচার করে, যে মানুষের যে কথা বলার অধিকার, মানুষের যে খাদ্য, বস্ত্র, বাসস্থান, এই অধিকারগুলো সরকার যে মানুষকে দিতে বাধ্য এবং এটা কোনো অনুগ্রহ নয়, এই বিষয়গুলো জনগণের সামনে তুলে ধরে। তো এই যে পার্টি এবং এইসব নেতৃবৃন্দের নেতৃত্বে জাপানে সংবিধানের জন্য একটা আন্দোলন শুরু হয় এবং এই আন্দোলনকারীরা একটা কনফারেন্স আহ্বান করে। 1874 সালে ওসাকা শহরে, জাপানের ওসাকা শহরে একটা কনফারেন্স আহ্বান করা হয়, যেটা ওসাকা কনফারেন্স বা ওসাকা সম্মেলন নামে পরিচিত। তো এই সম্মেলনে একটা সিদ্ধান্ত নেওয়া হয়। এই সম্মেলনে সিদ্ধান্ত নেওয়া হয় যে ভবিষ্যতে একটি নির্বাচিত আইনসভা আহ্বানের প্রস্তুতি হিসেবে বর্তমানে একটি সিনেট সভা স্থাপন করা হবে এবং দেশের বিভিন্ন অঞ্চলের রাজ্যপাল, প্রিফেকচুরাল গভর্নর্স, এদের নিয়ে একটা প্রতিষ্ঠান গঠিত হবে। এর মাধ্যমে সরকার জনগণের প্রকৃত অবস্থাটা জানতে পারবে। মানে জনগণের যারা প্রতিনিধি তাদেরকে নিয়েই একটা কমিটি গঠন করা হবে। জনগণের প্রতিনিধি জনগণ কী চায় সেই বিষয়গুলো সরকারকে জানাবে। তবে তৎকালীন যে নেতা ছিলেন জাপানের অন্যতম ইতাগাকি, উনি ওসাকা কনফারেন্সের এই ডিসিশনটা নিয়ে খুশি হয়েছিলেন না। উনি চাচ্ছিলেন যে জনগণের ডিরেক্ট অংশগ্রহণ থাকবে, এখানে নির্বাচিত প্রতিনিধি থাকবে, কোনো মনোনীত প্রতিনিধি থাকবে না। তো এই কারণে উনি সরকারি দায়িত্ব থেকে পদত্যাগ করেছিলেন। 1876 সালে ইতাগাকি সরকারি দায়িত্ব থেকে পদত্যাগ করে জনগণের সাথে একাত্মতা ঘোষণা করেছিলেন। বাই দ্য মিন টাইম জাপানে আরেকটা ঘটনা ঘটে। জাপানের কোরিয়ার সাথে একটা বিষয়ে দ্বন্দ্ব শুরু হয়। তো আমি বলেছি যে দীর্ঘকাল জাপানের যেহেতু বহির্বিশ্বের সাথে যোগাযোগ নেই, যুদ্ধও নেই, সুতরাং সামুরাইরা অলস সময় কাটাচ্ছিল। তো এই একটা কোরিয়ার সাথে দ্বন্দ্বের সুযোগে সামুরাইরা একটা সুযোগ পায় যে এখন একটা যুদ্ধ করা যেতে পারে। সামুরাইরা জাপান গভর্নমেন্টকে প্রেশার দিতে থাকে যেন জাপানের কোরিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। কিন্তু জাপান রক্ষণশীল নেতৃবৃন্দ এবং অন্যান্য নেতৃবৃন্দ যারা ছিলেন, উদারপন্থী নেতৃবৃন্দ, সকলেই চাচ্ছিলেন যে এখন যেন জাপান কোনো যুদ্ধে না জড়ায় এবং জাপান গভর্নমেন্টও এই সিদ্ধান্ত মেনে নেয়। কিন্তু সামুরাই শ্রেণীটা এই সিদ্ধান্তে সন্তুষ্ট হতে পারেনি। এই কোরিয়া যুদ্ধ নিয়ে তাদের যে মতবিরোধ হয়, তার প্রেক্ষিতে জাপান সামরিক যে নেতা সাইগো টাকামোরি, উনি বিদ্রোহ শুরু করেন। যদিও তার এই বিদ্রোহের সাথে এই সংবিধানের যে আন্দোলন, এর কোনো যোগ ছিল না, তবে তার এই বিদ্রোহটা সংবিধান আন্দোলনকারীদের ইন্সপায়ার করেছিল, একটা ইন্ধন জুগিয়েছিল। তো তখন তারা এই যে সরকারের ডিলে প্রসেস, এটা মেনে নিতে পারে না। তারা সরকারকে একটা স্মারকলিপি প্রদান করে যে সরকার যেন অবিলম্বে ন্যাশনাল অ্যাসেম্বলি আহ্বান করে। এই মর্মে জাপানি নেতৃবৃন্দরা সরকারের নিকট একটা স্মারকলিপি দেয় এবং তখনকার অন্যতম নেতা কাউন্ট ওকুমা, উনিও কিন্তু সরকারি দায়িত্ব থেকে পদত্যাগ করে গণ আন্দোলনে যোগ দেয়।
তো আন্দোলন, এই যে সরকারি নেতাদের পদত্যাগ, বড় বড় নেতাদের পদত্যাগ এবং জনগণের সাথে যোগ দেওয়া, এটা কিন্তু একটা গণ আন্দোলনের প্ল্যাটফর্ম তৈরি করছিল। কারণ জনগণ বুঝতে পারছিল যে বড় বড় নেতৃবৃন্দ যারা আছে তারাও জনগণের সাথে একমত, সুতরাং তাদের পথটা ভুল না। আন্দোলনের একটা জোয়ার তৈরি হয়। তো এর প্রেক্ষিতে 1881 সালের 12 অক্টোবর জাপান সম্রাট ঘোষণা দেন যে 1890 সালে একটা ন্যাশনাল অ্যাসেম্বলি প্রতিষ্ঠিত হবে। তার আগে জাপানের শীর্ষস্থানীয় কিছু নেতা ইটো হিরোবুমির নেতৃত্বে ইউরোপ সহ আমেরিকা বা অন্যান্য দেশগুলো ভ্রমণ করবে। তারা এসব দেশ ভ্রমণ করে তাদের সংবিধানগুলো পর্যালোচনা করে বিভিন্ন ইনফরমেশন কালেক্ট করবে এবং এই সব ইনফরমেশনের ভিত্তিতেই জাপানে একটা সংবিধান রচনা করা হবে। মূলত এই ঘোষণার মাধ্যমেই জাপানের যে সংবিধানের আন্দোলন এর প্রথম পর্যায়টা শেষ হয়। এরপর আমরা আসছি আন্দোলনের দ্বিতীয় পর্যায়ে নিয়ে। 1881 সালের যে এই যে রয়্যাল ডিক্লারেশন, এর পরপরই আমরা দেখতে পাই জাপানে বেশ কিছু রাজনৈতিক দল গড়ে ওঠে এবং এই ডিক্লারেশনের 5 মাসের ভিতরই প্রধান 3টি রাজনৈতিক দল জাপানে গড়ে ওঠে। এগুলো হচ্ছে নেতা ইতাকাকির নেতৃত্বে জিওতু বা লিবারেল পার্টি, কাউন্ট ওকুমা ওনার নেতৃত্বে গড়ে তোলে রিক্কন কাইসিন্টো বা প্রোগ্রেসিভ পার্টি, আর ফুকুচি ওনার নেতৃত্বে গড়ে ওঠে রিক্কেন তেইশেতো বা কনস্টিটিউশনাল ইম্পেরিয়াল রুল পার্টি। এই যে 3টা পার্টি, এই পার্টির কিন্তু ইডিওলজির দিক থেকে এটা ভিন্ন মত ছিল, এদের আদর্শগত অবস্থানটা ছিল ভিন্ন। তবে একটা জিনিস আমরা দেখতে পাই যে এই যে ইতাগাকি এবং কাউন্ট ওকুমার যে রাজনৈতিক দল, এই দুটো দলের একটা বিষয়ে আমরা মতাদর্শ ইডিওলজিটা একই রকম দেখতে পাই। সেটা হচ্ছে যে এই দুটো দলই এই বিষয়ে একমত ছিল যে জাপানের যে রাজা, মানে জাপানের যে সংবিধানটা হবে সেই সংবিধানে জাপানের রাজা হবেন নামে মাত্র রাজা, তার হাতে কোনো ক্ষমতা থাকবে না, ক্ষমতা থাকবে জনগণ কর্তৃক নির্বাচিত প্রতিনিধিদের হাতে। কিন্তু এই ফুকুচির যে দল রিক্কেন তেইশেতো, ফুকুচি আবার এই মতের সাথে একমত ছিলেন না। তার মতে সম্রাট হবেন রাষ্ট্রীয় প্রধান এবং একচ্ছত্র রাজনৈতিক ক্ষমতার আধার। যাই হোক, মতাদর্শগত বিরোধ থাকলেও এই যে 3টে রাজনৈতিক দল, এই দলের অভ্যুত্থান জাপানের জনগণকে একটা রাজনৈতিক আন্দোলনে প্রচুর ইন্ধন জুগিয়েছিল এবং তৎকালীন জাপান সংবাদপত্রগুলোতে বিভিন্ন সরকার বিরোধী মতবাদ প্রচার হতে থাকে। জনগণ একরকম অধৈর্য হয়ে যায় একটা সংবিধান পাওয়ার জন্য। তো জনগণ যখন আন্দোলন করছে তখন দেখি সরকারও প্রচুর দমন নীতি নিতে থাকে, এর ফলে আন্দোলনটা আরও তীব্র হতে থাকে। তো এরই মাঝে আরেকটা ঘটনা ঘটে, সেটা হচ্ছে 1883 সালে এই যে কাউন্ট ইটো উনি আমেরিকা, ইংল্যান্ড, তারপর রাশিয়া, বেলজিয়াম এসব দেশ ভ্রমণ করে দেশে ফিরেন এবং উনি বলেন যে এইসব দেশের সংবিধান থেকে উনি তথ্য সংগ্রহ করেছেন এবং তার বিবেচনায় প্রুশিয়ার যে সংবিধান সেই সংবিধানটা জাপানের জন্য উন্মুক্ত এবং উনি সুপারিশ করেন যেন প্রুশিয়ার সংবিধানের ধাঁচে জাপানে একটা সংবিধান প্রণয়ন করা হয় এবং এর মাধ্যমেই সংবিধানের আন্দোলনের দ্বিতীয় পর্যায়ে পরিসমাপ্তি হয়। তো ইটোর দেশে ফিরবার পর সংবিধান রচনার জন্য একটা ব্যুরো স্থাপন করা হয়। এই ব্যুরোতে যদিও জনগণের প্রবেশ নিষিদ্ধ ছিল, ব্যুরোর রুদ্ধদ্বার কক্ষে অতি গোপনে জাপানের প্রথম সংবিধানের যে খসড়া সেটা গ্রহণ করা হয় এবং এই খসড়া 1889 সালের 11ই ফেব্রুয়ারি সম্রাটের অনুমোদনের প্রেক্ষিতে মূল সংবিধানে পরিণত হয়। তো আমি পরবর্তী ক্লাসে সংবিধান নিয়ে ডিটেল তোমাদেরকে আলোচনা করব। আজকের ক্লাসটা আমি এখানেই শেষ করব। তোমাদের যদি বুঝতে কোনো অসুবিধা হয় আমাকে প্রশ্ন করবে, আমি সেটা তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আর
আরেকটা বিষয় হচ্ছে যে তোমরা ওই কমেন্ট বক্সে শুধু রোল নাম্বারটা লিখো না, তোমাদের প্রশ্নগুলো লিখো প্লিজ। ঠিক আছে, আমি আমার ক্লাসটা শেষ করি। তোমরা সবাই ভালো থেকো, সাবধানে থেকো। বাই।